আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে ইনশাআল্লাহ সবার সাথে আগামী কালকে। আশা করছি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। স্যার কালকে কোন কোন ক্লাস হবে সেটা রুটিন দিয়ে দিলে ভালো হতো গ্রুপে। আচ্ছা, হলে হয়তোবা দিবে, আমি নিজে এখনো রুটিন পাইনি। তো আমরা সব সিলেবাস তো শেষ করেছি। স্কুলে যদি আসো তাহলে আবার ইনশাআল্লাহ রিভিশন হবে শুরু থেকে। তো আজকে লাইভ ক্লাসে পঞ্চম অধ্যায় রিভিশনের শিডিউল রাখছিলাম, তোমাদের গ্রুপে দিয়েছিলাম আমি। তো পঞ্চম অধ্যায়ের থেকে একটা সৃজনশীল আমি এই মুহূর্তে এখানে তৈরি করলাম। এই সৃজনশীলটা তোমরা সলভ করবে, যদি না পারো তারপরে আমি। এখন স্যার? হ্যাঁ, এখন খাতা বের করো, সবাই খাতা কলম বের করো। আচ্ছা, কিছুটা আমি নির্দেশনা দিয়ে দিই। আহ প্রশ্নটা বুঝতে পারতেছো কিনা একজন পড়ো তো, মারিয়া পড়ো, মারিয়া মুবাশশিরা 216। স্যার আমি মারিয়া মুবাশশিরা প্রশ্নটা পড়ো, যেটা বোর্ডে দেওয়া আছে এই প্রশ্নটা পড়ো। একটি লঞ্চের যাত্রী সংখ্যা 47 জন, মাথাপিছু বেতন কেবিনের ভাড়া ভাড়া থেকে স্যার পড়ুক। বুঝতে পারছো না? না স্যার, চোখের প্রবলেম হচ্ছে তো তাই বুঝতে ওকে, পারছি না। প্রবলেম। আচ্ছা, মৌ বলো। একটি লঞ্চের যাত্রী সংখ্যা 47 জন, মাথাপিছু কেবিনের ভাড়া থেকে ডেকের দ্বিগুণ। থেকে তো সরি, মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। মাথাপিছু কেবিনের ভাড়া 60 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা। 1680 টাকা। আচ্ছা, প্রশ্ন ক নাম্বার? কেবিনের যাত্রী সংখ্যাকে এক্স ধরে মোট ভাড়া এক্স এর মাধ্যমে প্রকাশ করো। খ নাম্বার? ডেকের স্যার ক্লিয়ার আসতেছে না। কোন প্রকার যাত্রী কতজন তা বের করো। অর্থাৎ ডেকের যাত্রী কতজন এবং কেবিনের যাত্রী কতজন পৃথকভাবে বের করতে হবে, যে কোন প্রকার যাত্রী কতজন। গ দুই নাম্বার? অঙ্ক বলো। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি কেবিনের যাত্রী সংখ্যার সমান এবং অঙ্কদ্বয়। একক অঙ্কদ্বয় কি জানো স্যার, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ না? অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যা থেকে 45 কম হলে সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাটি নির্ণয় করো। দুইটা অঙ্কই বইয়ের অঙ্ক। বইয়ের দুইটা অঙ্ককে জোড়া লাগিয়ে এখানে একটা অঙ্ক করা হয়েছে। জি স্যার। তো সবার প্রথমে খেয়াল করো যে লঞ্চের মধ্যে কয় প্রকার যাত্রী আছে। দুই প্রকার, দুই ডেকের আর প্রকার, কেবিনের। ডেকের আর কেবিনের। কেবিন মানে তো বুঝোই স্পেশাল জায়গা, আর ডেক হচ্ছে সাধারণ জায়গা, বসার জায়গা। তো সব মিলে যাত্রী সংখ্যা কতজন? 47 জন। 47 জন। কোনো একটা যদি এক্স হয় তাহলে আরেকজন কত হবে? 47 মাইনাস এক্স। 47 মাইনাস এক্স। এরপরে ভাড়ার দিকে চলে যাও। একজনের ভাড়া, কেবিনে যে আছে তার একজনের ভাড়া কত? 60 টাকা। 60 টাকা। আবার বলা আছে যে কেবিনের ভাড়া কার ভাড়ার দ্বিগুণ? ডেকের ভাড়া দ্বিগুণ। ডেকের ভাড়ার দ্বিগুণ। এখন ডেকের ভাড়া যদি দেওয়া থাকে তাহলে কেবিনের ভাড়া ডবল হবে, আর যদি কেবিনের ভাড়া দেওয়া থাকে তাহলে ডেকের ভাড়া কেমন হবে? অর্ধেক হবে। অর্ধেক। তাহলে মাথা পিছু ডেকের ভাড়া কত হচ্ছে? 30 টাকা। 60/2। হ্যাঁ, 30 টাকা। তাহলে দেখো মাথা পিছু কেবিনের ভাড়া পাওয়া গেছে। মাথা পিছু মানে হচ্ছে একজনের ভাড়া, একজনের কেবিনের ভাড়া পাওয়া গেছে, একজনের ডেকের ভাড়া পাওয়া গেছে। ডেকের যাত্রী কেবিনের যাত্রী সবই কিন্তু পাওয়া গেছে। আমরা যেটাকে ধরতে বলেছে
কেবিনের যাত্রী সংখ্যাকে এক্স ধরতে বলছে, তাহলে কেবিনের যাত্রী সংখ্যা যদি এক্স ধরি আমরা, তাহলে ডেকের যাত্রী সংখ্যা হবে 47 মাইনাস এক্স। এক্স। আবার মাথা পিছু কেবিনের ভাড়া 60 টাকা, তাহলে মাথা পিছু ডেকের ভাড়া হবে 60/2 30 টাকা। তো কেবিনের যাত্রী, কেবিনের ভাড়া, কেবিনের ডেকের যাত্রী, ডেকের ভাড়া, চারটা তথ্যই পাওয়া গেছে। এখন মোট ভাড়া, মোট ভাড়া মানে হচ্ছে একজন যাত্রীর কেবিনের ভাড়া হচ্ছে 60 টাকা, আর কেবিনে মোট যাত্রী আছে এক্স জন। তো একজনের ভাড়া যদি এক্স টাকা হয়, 60 জনের কি বলে একজনের ভাড়া হচ্ছে 60 টাকা, এক্স জনের ভাড়া কত হবে? 60x বা 60x বা 60x, এত টাকা। অপরপক্ষে একজনের ভাড়া হচ্ছে 30 টাকা ডেকের ক্ষেত্রে, আর ডেকে মোট যাত্রী 47 মাইনাস এক্স, তাহলে মোট ভাড়া কত হচ্ছে ডেকের ক্ষেত্রে? 47 মাইনাস এক্স ইন্টু 30। তাহলে এই যে দুইটা যে পৃথক পৃথক ভাড়া, এই পৃথক পৃথক ভাড়াকে যদি আমরা যোগ করি, তাহলে পাওয়া যাবে একবারে টোটাল লঞ্চের ভাড়া, দুইটা যোগ। তো তোমরা করে ফেলো, আমি তো ক নাম্বার বলেই দিলাম, ক নাম্বার করে ফেলো। তারপরে খ নাম্বারে গিয়ে এটাকে প্রশ্ন মতে করবে, যে প্রশ্নে মোট ভাড়া প্রাপ্তি সম্পর্কে একটা সংখ্যা দেওয়া আছে, আমরা যেটা এক্স ধরার মাধ্যমে একটা সংখ্যা পেলাম, একটা মানে রাশি পেলাম এক্স সহকারে, চলক সহকারে, এইটার সাথে আবার প্রশ্নে একটা মান দেওয়া আছে যে মোট ভাড়া কত টাকা উঠলো, 1680 টাকা। তার একটা সম্পর্ক করে দিলেই, সমীকরণ তৈরি করে দিলে সেখান থেকে এক্স এর মান বের হবে, এক্স এর মান বসিয়ে দিলে আবার ডেকের মানও, ডেকের যাত্রী সংখ্যাও বের হবে। তো প্রথমে ক নাম্বার অঙ্কটা সবাই খাতায় করো, তারপরে খ নাম্বারটা করে যার সবচেয়ে আগে হবে সে বলবে যে উত্তরটা কত আসে। স্যার খ নাম্বারের উত্তর হবে স্যার কেবিনের ভাড়া 9, কেবিনের যাত্রী 9 আর ডেকের যাত্রী 38। ডেকের ভাড়া 38। 38 আর 9 কেবিনের যাত্রী, কেবিনের ভাড়া তো না, কেবিনের ভাড়া তো দেওয়াই আছে। আচ্ছা, যাত্রী সংখ্যা। আচ্ছা, যদি প্রশ্ন একটু চেঞ্জ করতো যে কেবিনের ভাড়া কত টাকা, কেবিনের মোট ভাড়া কত আর ডেকের মোট ভাড়া কত, সেক্ষেত্রে কিভাবে করতে বলো ফাতিন, বলো। প্রশ্ন হচ্ছে কেবিনের মোট ভাড়া কত এবং ডেকের মোট ভাড়া প্রাপ্তি কত। আমরা জানি হচ্ছে প্রশ্ন ছিল স্যার কেবিনের ভাড়া হচ্ছে একজনের 60 টাকা, তাহলে এখানে কেবিনের যাত্রী সংখ্যা 9, 60 গুণ 9 করে দিলে স্যার 360 টাকার মতন হবে স্যার। ও 9, হ্যাঁ 360 হ্যাঁ টাকা। স্যার। আর ডেকের ভাড়া হচ্ছে, ডেকের যাত্রী সংখ্যা হচ্ছে 38 জন, আর 540 তো হচ্ছে 540, 9 গুণ 6 নং 54, 540 টাকা। আর ডেকের যাত্রী সংখ্যা 38 জন, আর ডেকের ভাড়া হচ্ছে 30, 38 গুণ 30, তাহলে ডেকের ভাড়া পাওয়া যাবে স্যার। 38 গুণ 30 করলে কত পাওয়া যাচ্ছে স্যার? 11,000 না 1140। 40 পাওয়া যাচ্ছে, 1140। তাহলে 1140 আর ওইদিকে হচ্ছে 540, মোট 1680, মিলে গেছে। আচ্ছা, সবার হয়েছে কি অঙ্কটা? ক খ সবার হয়েছে? আর কারো? এখানে ফাতিনের হয়ে গেছে অঙ্ক, মৌয়ের হয়েছে, তারপরে আর মারিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, তারপরে আরো আছে জেরিন, সাবা, লুবাবা। তোমরা যখন স্কুলে আসবে কালকে, তখনই তোমাদের প্রকৃত অবস্থা বোঝা যাবে আসলে কি অবস্থায় আছে কে।
তবে আমি আশা করছি যারা নিয়মিত লাইভ ক্লাস করেছে তারা অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যেই আগাতে পারবে সামনে। আর যারা স্যার, কোনো, হ্যাঁ বলো। কালকে কি যখন আপনার ক্লাস আছে? অফলাইন চলবে তখন অনলাইন চলবে না? হ্যাঁ চলবে, তোমাদের অনলাইনে চলবে, কারণ অফলাইনে তো মাত্র একদিনে কি আর সব হয়। রুটিন সুন্দর করে করে দিবে, কবে কোথায় কিভাবে ক্লাস হবে। কালকে তো আমাদের ক্লাস হবে হ্যাঁ 1টা কালকে থেকে তোমাদের 4টা। ক্লাস হবে 1টা থেকে 4টা, রুটিন আজকে দিয়ে দেওয়ার কথা। আচ্ছা এরপরে গ স্যার, তাহলে নাম্বার। কালকে কি অনলাইনে হবে না? না কালকে তাহলে তো অনলাইনে কিভাবে হবে, যেদিন অফলাইনে হবে সেদিন অনলাইনে হবে না। সুন্দর করে রুটিন করে দিবে, এবং এটা ক্রমান্বয়ে দেশের পরিস্থিতি অনুসারে কম বেশি হতে পারে। কম বেশি মানে এটা সামনের দিকে আগাতে পারে, আস্তে আস্তে ক্লাস সংখ্যা বাড়তেও পারে। অপরপক্ষে কিন্তু আবার বন্ধ হতে পারে, কারণ বলে দেওয়া আছে যে বেশি। স্যার খোলার আগেই হুমকি দিয়ে দিছে। হ্যাঁ সব দিকেই আছে, চারিদিকে চাপ আছে। আদালত থেকে আবার নোটিশ, আইনি নোটিশ দিয়েছে যে কারো যেন ক্ষতি না হয়। তো সব দিক থেকে তো একটা আছে, সমস্যা আছে। আচ্ছা এরপরে আসো জি গ স্যার। নাম্বার। গ নাম্বার, এখানে বলা আছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি কেবিনের যাত্রী সংখ্যার সমান। 2 অঙ্ক মানে কি বোঝায়? একক আর দশক। একক আর একক আর দশক। একক আর দশক বোঝায়। একটা সংখ্যাকে যদি আমরা গণিতের আকারে লিখতে চাই, একক আর দশককে গণিতের আকারে লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে কিভাবে লিখতে হয়? এককের সাথে 1 গুণ আর দশকের সাথে 10 গুণ। 10 গুণ করলে হয়ে গেল না? যোগ করতে হবে আবার। না, যোগও করতে হবে। এককের সাথে 1 দিয়ে 1 গুণ এবং দশকের সাথে 10 দিয়ে গুণ করে যোগ করতে হবে। আমরা যেভাবে যে পড়ি ছোটকালে পড়ি না, 10 1 10 1 11 1 10 2 12 এরকম। তার মানে হচ্ছে দশকের সাথে আমরা 12কে আমরা বলছি 1 10 2, যেহেতু 10 আছে একটা, তাই 1 দিয়ে 10কে গুণ করে তারপরে 2 যোগ করতেছি। যদি 53 হয় তাহলে 5 10 3 53, অর্থাৎ দশকের অঙ্ক যেটা আছে 5, তার সাথে কিন্তু আমরা আরো 10 গুণ করতেছি, তাই বলতেছি 5 10 3। 3-এর সাথে আমরা মাত্র 1 গুণ করতেছি, তার মানে আসলে গুণ না করাই মতো। যেহেতু একক স্থানীয়, তাকে 1 দিয়ে গুণ করছি, দশক স্থানীয়কে 10 দিয়ে গুণ করে যোগ। তো প্রত্যেক স্থানীয় মানকে তার যে মানে মান, তার যে স্থানীয় যে মানটা, তা দিয়ে প্রত্যেক অঙ্ককে যদি গুণ করা হয়, গুণ করার পরে যোগ করলেই টোটাল সংখ্যাটা পাওয়া যায়। তো এখানে বলেছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি কেবিনের যাত্রী সংখ্যার সমান। তো এটা বলতে কি বুঝতেছো? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে কেবিনের যাত্রী সংখ্যার সমান। কেবিনের যাত্রী সংখ্যা কত পাওয়া গেছিল? 9। আবার 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয় বলতে তো একক আর দশক বোঝায়, তাহলে 9 এটা কিসের সমান? একক আর দশকের অঙ্কদ্বয়ের সমষ্টির সমান। একক এবং দশকের যোগফল হচ্ছে 9। তো আমরা তো একক এবং দশক দুইজনকে ধরবো না, যে কোনো একজনকে ধরবো। তো যে কোনো একজনকে ধরলে আরেকজন কত হবে? 9 মাইনাস যেটা ধরবো সেটা। এখানে আমরা ওয়াই ধরি, কারণ ক আর খতে এক্স ধরা ছিল, এখানে আমরা ধরি ওয়াই। তাহলে একটা একক যদি আমরা ধরি ওয়াই, তাহলে দশক কত হবে? 9 মাইনাস ওয়াই। 9 মাইনাস ওয়াই। এখান থেকে আরো 2টা জিনিস বের করতে হবে। 1 নাম্বার হচ্ছে সংখ্যাটি কত, স্থান বিনিময়কৃত সংখ্যা, এবং আমরা স্থান যে বিনিময় করে দেব, স্থান বিনিময়কৃত সংখ্যাটা বের করতে হবে। 2টা জিনিস বের করতে হবে। তো সবাই এই পর্যন্ত করে ফেলো। ধরি একক বলতে পুরাপুরি লিখবে, ধরি একক স্থানীয় অঙ্ক। ধরি সংখ্যাটির লিখতে পারো আরো ভালো হয়। ধরি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই এবং দশক স্থানীয় অঙ্ক 9 মাইনাস ওয়াই। তার আগে আরো শুরুতে লিখতে পারো যে ক হতে প্রাপ্ত কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে 9 জন। তাহলে অতএব সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 9।
এটা সবার শুরুতে লিখে নিতে পারো, কারণ আমাদের তো উদ্দীপকের সাথে বা যে ক খ এর সাথে গ এর একটা লিঙ্ক করে দিতে হবে। সেটা হচ্ছে আমরা খ হতে পাচ্ছি কেবিনের যাত্রী সংখ্যা 9 জন, এটা হচ্ছে খ হতে আমরা পেয়েছি। অপরপক্ষে এখানে কি বলা আছে যে অঙ্কদ্বয়ের সমষ্টি, তাহলে অতএব সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি হবে কেবিনের যাত্রী সংখ্যার সমান, অর্থাৎ 9। এখানে আর জন থাকবে না, একক নাই কোনো, অঙ্কদ্বয়ের সমষ্টির ক্ষেত্রে একক নাই। এরপরে শুরু করো ধরি। ধরি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক y, দশক স্থানীয় অঙ্ক 9 - y, অতএব সংখ্যাটি কত বের হবে? স্থান বিনিময়কৃত সংখ্যাটি কত বের হবে? দুইটা বের করো। সংখ্যাটি হবে 90 - 9y, আর স্থান বিনিময়কৃত সংখ্যা 9y + 9। 9y + 9, ঠিক আছে? জি স্যার। স্যার ঠিক। তোমারও সেটাই আসছে, 90 - 9x, 9y। ও 9y, এখানে তো y ধরা আছে, সরি। 90 - 9y, এটা হচ্ছে মূল সংখ্যা, মূল সংখ্যা বা প্রদত্ত সংখ্যা। আর স্থান বিনিময় করে আসছে হচ্ছে 9x + 9, 9y + 9, আবারও x বলতেছি, 9y + 9, 9y + 9, সবারই এটা আসছে। একটা হচ্ছে 90 - 9x, আরেকটা হচ্ছে 9x + 9। এখন প্রশ্ন মতে, তো আবারও আমি এক্স লিখছি, দেখছো বারবার খালি এক্সই চলে আসে, এটা হবে ওয়াই, করে দেন, এক্স দিয়ে করে দেবো। আচ্ছা ওয়াই ওখানে আবার লিখছি যে 9 - y। তো প্রশ্ন মতে কি হবে? প্রশ্ন মতে নামিরা বলো, প্রশ্ন মতে কি হবে? আমি বলবো। নামিরাকে জিজ্ঞেস করলাম, নামিরা বলো। নামিরা, তাবাসসুম, আচ্ছা তুমি মৌয়ের আগেই ফাতিন বলতে চলো, ফাতিন বলো। হ্যাঁ স্যার বলছি স্যার। আচ্ছা নামিরাই বলছে, নামিরাই বলছে। স্যার 9y + 9 = 90 - 9y - 45। 90 - 9y মাইনাস আবার হচ্ছে -45। বাহ, ঠিক আছে, গুড। এটা হচ্ছে স্থান বিনিময় করে যে সংখ্যাটা পাওয়া গেল, সেটা হচ্ছে মূল সংখ্যা থেকে 45 কম। যেভাবে আছে আমরা সেভাবেই এখানে বসালাম। স্থান বিনিময়কৃত সংখ্যা হলো মূল সংখ্যা থেকে 45 কম। তো এটা সমাধান করলে দেখো এটা y এর মান আসবে, y এর মান 2 আসছে। y এর মান 2 আসছে, তাহলে y এর মান যদি 2 আসে, সংখ্যাটি কত আসে? সরাসরি বসিয়ে দাও, 72। সংখ্যাটি আসে হচ্ছে 72। 72। এটা আমরা যদি পরীক্ষা করি যে ঠিক আছে কিনা তথ্যটা, তো 72কে স্থান বিনিময় করলে সংখ্যাটা কত আসে? 27। 27 আর 72, 2 7 7 2। এখন এই দুটো বিয়োগ করে যদি 45 পাওয়া যায় তাহলে ঠিক আছে, আর 45 না পাওয়া গেলে ঠিক নাই। ঠিক আছে, ঠিক আছে না? 45 আসছে না, 72 থেকে 27 বাদ দিলে 45 আসে। তাহলে এখানে যা বলা আছে স্থান বিনিময়কৃত সংখ্যাটা হচ্ছে মূল সংখ্যা থেকে 45 কম, এই তথ্যটা যাচাই করে আমরা দেখলাম, ঠিক আছে। আমরা উপরের 47 জন সবকিছু যাচাই করতে পারি, 1680ও যাচাই করতে পারি। যাচাই কিন্তু করা হয়ে গেছিল, তখন জিজ্ঞেস করা হয়েছিল যে কেবিনের ভাড়া মোট কত পাওয়া গেল আর ডেকের ভাড়া মোট কত পাওয়া গেল। উত্তর যতটুকু আমার মনে আছে, কেবিনের মোট ভাড়া পাওয়া গেছিল 540 টাকা, মনে আছে? 540 টাকা। আর ডেকের মোট ভাড়া পাওয়া গেছিল 1140 টাকা, ঠিক আছে? 1140 এবং 540 যোগ করলে 1680 কিন্তু হয়।
তাহলে ওটাও কিন্তু যাচাই অটোমেটিক হয়ে গেছে, অঙ্কটাও যাচাই হয়ে গেছে। এই অঙ্কটার মধ্যে আর কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ আমরা যাচাই করে ফেলছি, একবারে প্রুভড, টেস্টেড, ওকে টেস্টেড। একটা কোনো কিছু তৈরি করার পরে সেটা যখন টেস্ট করা হয় তারপরে লেখা একটা সিল মেরে দেওয়া হয়, ওকে টেস্টেড। আমাদের এই অঙ্কের মধ্যে আমরা সিল মারা দিতে পারি, ওকে টেস্টেড। টেস্ট করে দেখলাম। পরীক্ষার মধ্যেও দিব? না না, এটা এমনি বললাম। ও আচ্ছা। অনেক সময় তোমাদের উচ্চতর গণিতের ক্ষেত্রে আসে যে শুদ্ধি পরীক্ষা করো, সমীকরণ হওয়ার থেকে সমাধান করার পর শুদ্ধি পরীক্ষা আসে, 5.2-তে এরকম অঙ্ক আছে। তখন লিখতে হয় যে শুদ্ধি পরীক্ষার মাধ্যমে প্রদত্ত উত্তর হচ্ছে এটা, বা এই এক্স ইকুয়াল টু এতর জন্য এটা পরীক্ষিত, সত্যতা যাচাই করো অঙ্ক আসে অনেক সময়। তো আশা করি যে এখানে যারা কথা বলেছো তারা তো বেশি উপকৃত হয়েছই, কিন্তু অন্যরাও এই অঙ্ক থেকে অনেক উপকৃত হওয়ার কথা। তো আসলে যে অঙ্কগুলো কথায় লেখা থাকে, কথাগুলোকে ভালো করে বিশ্লেষণ করে বুঝতে পারলে অঙ্কগুলো একেবারেই সহজ হয়ে যায়, কঠিন কিছুই হয় না, সহজ হয়ে যায়। কিন্তু অনেকে আছে কথার অঙ্ক দেখলেই ভয় পেয়ে যায়। আচ্ছা, এরপরে আর কি করা যায়, আমরা ত্রিকোণমিতি থেকে দুই একটা কাজ করতে পারি। ত্রিকোণমিতির ক্ষেত্রে তোমাদের যেহেতু 9.2 আছে, ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করতে পারো। সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা ইকুয়াল টু 1, এটা একটা অঙ্ক আছে। আবার সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2, দুইটা অঙ্ক দেখা যায় সাধারণত এরকম, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 এবং সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2। এইগুলাকে কি বলা হয় কে বলতে পারবে? নৈবেত্তিকের প্রশ্ন। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, হ্যাঁ বলো কি বলা হয়? ত্রিকোণমিতিক সমীকরণ। ত্রিকোণমিতিক সমীকরণ, বাহ গুড, নামিরা তাবাসসুম। এগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক সমীকরণ, কারণ এগুলো হচ্ছে সমীকরণ এবং সমীকরণের মধ্যে ত্রিকোণমিতির অনুপাতগুলো আছে, সাইন থিটা কস থিটা, ত্রিকোণমিতিক সমীকরণ বলা হয়। ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করে থিটার মান নির্ণয় করতে হবে। তো এই দুই অঙ্ক দুই পদ্ধতিতে করতে হয়, 1 এর ক্ষেত্রে এক পদ্ধতি আর √2 এর ক্ষেত্রে আরেক পদ্ধতি। বলতে পারবে যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব? স্যার উভয় পক্ষে বর্গ করব। স্যার উভয় পক্ষে বর্গ করব, পক্ষকে ডাইরেক্ট বর্গ। আমি মুখে মুখে বলে দিচ্ছি, ডাইরেক্ট যদি বর্গ করো তাহলে বাম পক্ষে আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এর সূত্র হবে, মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। সেক্ষেত্রে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1, 1 কে স্কয়ার করলে 1ই হয়। বাম পক্ষে যে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার আসবে এটার মান কত? 1। এটা একটা সূত্র আছে, অভেদের সূত্র। তো দুই পক্ষ থেকে 1 1 কেটে দিলে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে এখান থেকে আমরা সাইন থিটার মানও 0 পাই, কস থিটার মানও 0 পাই। তো সাইন থিটা 0 মানে হচ্ছে থিটার মান 0, সাইন 0 ডিগ্রির মান 0। আর কস থিটা 0 মানে হচ্ছে কস থিটার মান 90 ডিগ্রি, কারণ কস 90 ডিগ্রি মান 0। তো এখানে অবশ্যই একটা শর্ত দেওয়া থাকতে হবে, থিটাটা হচ্ছে 0-র সমান হতে পারে এবং পাই বাই, তোমরা তো পাই দিয়ে লেখো না, তোমরা লেখো 90, উচ্চতর গণিতে পাই দিয়ে লেখে, তো 90 এর সমান অথবা ছোট। এই শর্ত দেওয়া থাকলে উত্তর দুইটা হবে, আর এই শর্ত দেওয়া না থাকলে উত্তর নাই। যদি কোনো সময় পরীক্ষায় এইরকম সমান না দেওয়া থাকে তাহলে কি এই অঙ্কের উত্তর আছে? উত্তর নাই, কারণ আমাদের উত্তর আসছে যেটা সেটা হচ্ছে 0 আর 90। অথচ এখানে শর্ত দেওয়া আছে যে 0 এর চেয়ে বড় হতে হবে, 90 থেকে ছোট। অথবা যদি লেখা থাকে যে থিটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানেও 0-র সমান হবে না, 0 থেকে বড়, 90 থেকে ছোট। তো এই ক্ষেত্রে সমাধান নাই, কিন্তু সাধারণত এরকম দেওয়া থাকবে না, এটা সমানই দেওয়া থাকবে। নৈবেত্তিকে এরকম ক্রিটিক্যাল কিছু দিতে পারে। এরপরে পরেরটা আসো, এটা কিভাবে সমাধান করতে হবে কে বলতে পারবে? এটা তোমাদের বইতে অঙ্কটা আছে, সম্ভবত 29 নম্বরের খ নাম্বার হতে পারে, 9.2 এর 29 এর খ নাম্বার এই অঙ্কটা আছে। বলতে পারবে কেউ এটা কিভাবে সমাধান করব? কেউ বলতে পারছে না? এটা ডাইরেক্ট স্কোয়ার করলে কিন্তু মিলবে না,
এটা কি করতে হবে, যে কোনো একজনকে ও পাশে পার করে স্কোয়ার করতে হবে। সাইন থিটাকে রাখলাম √2 মাইনাস কস থিটা, এরপরে স্কোয়ার করতে হবে। কারো মনে পড়েছে অঙ্কটা? এটা এখন a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, √2 হোল স্কোয়ার মাইনাস 2 √2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এখন যেহেতু এদিকে সব কস হয়ে গেছে, সাইনকেও কস বানাতে হবে, অর্থাৎ 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 2। স্যার আপনি এই অঙ্কগুলোকে ভিডিও ক্লাসে করাইছিলেন? না, এগুলো তো সরাসরি আমি ক্লাসেই করাইছি, মনে হয় সম্ভবত ক্লাসেই করাইছি। 9.2 এর সৃজনশীল 29 এর খ নম্বরে দেখো আছে p প্লাস কিউ ইকুয়াল টু √3, যেখানে p এর মান উদ্দীপকে দেওয়া আছে, কিউ এর মান উদ্দীপকে দেওয়া আছে সাইন থিটা কস থিটা। আচ্ছা, না করলে এদিকে এখন এটা মনে করে ফেলো, এটা এখন করলে তো হয়ে যাচ্ছে। এখন সবগুলোকে আমরা নিয়ে যাব ওই পাশে, ওই পাশে নিয়ে গেলে এখানে 2 আর এখান থেকে 1 বাদ দিলে থাকবে হচ্ছে 1, তবে cos ওই পাশে নিয়ে গেলে হবে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা। এখন এটাকে আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বানাবো, জিরোটাকে ওই পাশে দিয়ে দেবো, জিরোটাকে ওপারে দিয়ে দিলাম। a স্কয়ার মানে হচ্ছে √2 cos থিটা হোল স্কয়ার মাইনাস 2 √2 cos থিটা প্লাস 1 মানে হচ্ছে 1 স্কয়ার। একটু এখানে খেয়াল করো যে 2 cos স্কয়ার থিটা ছিল, 2 কে আমরা √2 হোল স্কয়ার বানালাম। এখন এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয়ে গেল না? জি স্যার। তাহলে এটা মানে হচ্ছে √2 cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার, আর হোল স্কয়ার ও পাশে রুট করলে জিরোই থাকবে, এইটা ইকুয়াল টু হবে 0। আমি ফাইনালি লিখছি, সময় যেহেতু বেশি নাই, cos থিটা ইকুয়াল টু 1/√2 আসবে। cos কত ডিগ্রি মান 1/√2? স্যার 7 নাম্বার লাইনটা বোঝান। স্যার 45 ডিগ্রি। 7 নাম্বার লাইন 1 2 3 4 5 6 7, এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। না স্যার 6 নাম্বার, তাহলে 6 নাম্বার, এটা তো 6 নাম্বার। আচ্ছা, এখানে খেয়াল করো 2 cos স্কয়ার থিটা আসছে না, যে cos স্কয়ার মিলে 2 cos স্কয়ার থিটা। ইয়েস স্যার। 2 cos স্কয়ার কে আমরা √2 cos থিটা হোল স্কয়ার বানাতে পারি, কারণ √2 কে স্কয়ার করলে আবার 2 পাওয়া যায়। তাহলে এখানে একটা a স্কয়ার আসতেছে, এখানে আছে 2ab, এই যে এইটুকু হচ্ছে a আর 1 এখানে উজ্জ আছে b, 2ab, আর এই 1 কে আমরা বানালাম 1 স্কয়ার মানে b স্কয়ার, আর জিরোটাকে ও পাশে দিলাম, বামের জিরোকে ডানে দিলাম। বুঝতে পারছো কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র তৈরি করা? জি স্যার। প্রশ্ন করলো হচ্ছে নামিরা, মনে হয় সম্ভবত লুবাবা। লুবাবা। তাহলে বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা থিটার মান কত লিখতে পারি? 45 ডিগ্রি। 45 ডিগ্রি। স্যার সাইন থিটার মান যেভাবে জানা, সাইন থিটা, সাইন থিটার মান মানে এর আগেরটাতে তো সাইন থিটারও মান বেরোলো, কস থিটারও মান বেরোলো, এটাতে তো শুধু কস এর মান বেরোলো। এখানে একটাই মান বের হবে, তুমি সাইন কে কস করলে সাইন কস থিটার মান বার হবে, আর কস কে সাইন করলে সাইন থিটার মান বার হবে। উভয় ক্ষেত্রে দুজনারই 1/√2, দুজনের মানে কিন্তু 45 ডিগ্রি। সাইন থিটা এবং কস থিটা দুইজনার ক্ষেত্রেই 1/√2 কত ডিগ্রির মান? 45 ডিগ্রি। 45 ডিগ্রি মান। আমরা যদি এটাকে উল্টা করি, অর্থাৎ এখানে কস কে যদি রাখি আর সাইন কে পাশে পার করি, টোটাল অঙ্কটা এইভাবে করে এসে লাস্টে এখানে সাইন কসের জায়গায় সাইন আসবে, সেক্ষেত্রেও কিন্তু উত্তর 45। বুঝতে পারছো? মানে এটাতে একটা মান বের হবে আর ওটাতে একটাই বের হবে, কারণ স্কয়ার হোল স্কয়ার আসছে মানে একটা মান বের হবে। হোল স্কয়ার না এসে যদি মিডল ফ্যাক্টর হতো তাহলে দুইটা মান বের হতো। তো ঠিক আছে, আমরা একটু সময় ছিল, যে সময়ের মধ্যে আমরা একটু কি বলে ত্রিকোণমিতি একটু দেখলাম, তোমাদেরকে স্মরণ করে দিলাম। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে সবার সাথে সরাসরি। তোমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করে অনেকগুলো ক্লাস করা হয়েছে, সম্ভবত 7টা শাখা করা হয়েছে। তো সেভাবে কালকে আসলে তোমরা জানতে পারবে। গণিত ক্লাস তো কালকে কয়টা ক্লাস হবে? 4টা না 6টা? কয়টা ক্লাস হবে? 4টা সম্ভবত, 1টা থেকে 3 ঘন্টার মধ্যে 4টা ক্লাস। আচ্ছা, যেই কটাই ক্লাস হোক
স্যার 1টা থেকে কয়টা পর্যন্ত? 4টা পর্যন্ত, 1 থেকে 4। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, দেখা হবে স্যার ইনশাআল্লাহ গণিত কালকে। কি প্রথম থেকে শুরু করাবেন? হ্যাঁ, প্রথম থেকেই একবারে, প্রথম থেকে বলতে অঙ্ক তো নতুন করে শুরু করা হবে না, আবারও সৃজনশীল প্র্যাকটিসই করতে হবে একটা অধ্যায়ের উপরে। আর ছোট ছোট প্রবলেম যদি থাকে, আচ্ছা কালকে উপস্থিত হলেই বোঝা যাবে, কারণ তোমাদের পরিস্থিতির উপরও কিছুটা নির্ভর করছে। তোমরা এখানে ক্লাস করতেছো 20 জন, 25 জন, 30 জন, আর ছাত্রছাত্রী তো তোমার হচ্ছে 200 জন। তাহলে সেভাবে কালকের পরিস্থিতি অনুসারে বুঝতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, দেখা হবে ইনশাল্লাহ কালকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার। আসসালামু আলাইকুম স্যার।